সিগারেটটা দে, আমি আসতেছি। কই যাস? একটু কাজ আছে, আসতেছি 5 মিনিট। জাঙ্কুক উঠে এসে তের সামনে গিয়ে দাঁড়ালো। তের আগে বুঝতেছে। তো কি খবর, ভালো আছো? আপনি একটা কি আমি বেয়াদব। তে মুখ বাঁকিয়ে চলে গেল। জাঙ্কুক হাসতেছে, কারণ সে এশাকে দিয়ে তের অন্যায় গিফট দিয়ে 2000 টাকা রেখেছিল। ভার্সিটিতে ছুটি হয়ে গেছে, তে অন্য রোড দিয়ে টিউশন নিতে যাচ্ছে। জাঙ্কুক রোডটার পাশেই বাইকে বসে আরামসে সিগারেট খেয়ে যাচ্ছে। দেখে দেখে ফু দিয়ে ধোঁয়া ওর মুখের দিকে দিল। তে দাঁড়িয়ে চোখ বন্ধ করে জাঙ্কুকের হাত থেকে টেনে সিগারেটটা নিয়ে ফেলে দিল নিচে। এটা কি করলে? একই প্রশ্ন আমিও করতে পারি। সিগারেটের ধোঁয়া আমার মুখের সামনে দিলেন কেন? আমার ইচ্ছা। তাহলে এটাও আমার ইচ্ছা। তে জাঙ্কুকের দিকে ভেঙচি কাটতে কাটতে যাচ্ছে আর দুম করে নিচে পড়ে গেল। জাঙ্কুক রাক্ষসের মতো জোরে জোরে হাসতে হাসতে বাইক নিয়ে চলে যাচ্ছে। তে নিচে মাটিতে বসে বকতেছে ওকে। বাসায় ফিরে টাকাগুলো নিয়ে বসে আছে সে। আর বাড়াবাড়ি করা যাবে না, পরে কি করতে না কি করে ফেলবে শয়তানটা। আমি বরং এক কাজ করি, টাকাগুলো দিয়ে বাজার করি, চাল আর ডাল কিনবো। আরো কত কি কিনা বাকি। তে 2000 টাকা থেকে 1000 টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। বাকি 1000 টাকা নিয়ে কাগজ কলম সহ খাটের উপর গিয়ে বসলো লিস্ট করার জন্য। একটা নতুন জামা 500 টাকা, চাল 1 কেজি 10 টাকা করে 20 কেজি 200 টাকা, খোলা মসুর ডাল 1 কেজি 120 করে 2 কেজি 240 টাকা, আর থাকে 60 টাকা। পেঁয়াজ আর আলু কিনবো, সেটা দিয়ে কম কম করে কিনবো, তাহলে 60 টাকাই হয়ে যাবে। ব্যাস, কাল ভার্সিটি থেকে ফেরার সময় বাজার করে আনবো। আলমারিতে ধোয়া জামাটা রাখতে গিয়ে আশ্রমের মায়ের শাড়িটা পরে যেতে নিল। তে সেটা জড়িয়ে ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আমার মায়ের শাড়ি। আরে, আজ মাসের কয় তারিখ? ঈদের পরের দিনই তো আমার জিজু মায়ের মৃত্যুবার্ষিকী। ইস, যদি এবার আশ্রমটাতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। মায়ের কবরটা দেখে আসা যেত, আর আশ্রমের বাচ্চাদের সাথেও দেখা হয়ে যেত। 1 মিনিট, আমার কাছে তো 1000 টাকা আছে, সেটা দিয়ে তো আমি আশ্রমে গিয়ে আবার ফেরতও আসতে পারি। আরে হ্যাঁ, তাই তো। ট্রেনে করে গেলে ভাড়াও কম যাবে, তাহলে আমি ঈদের কয়েকদিন আগে যাবো আশ্রমে। টিউশনিও থাকবে না তখন। তে খুশিতে লাফিয়ে উঠলো। পরের দিন ভোরে উঠে রেডি হয়ে নিয়ে মিষ্টিদের বাসায় গেল। জাঙ্কুকের বাসার দরজা বন্ধ। উফ, যাক বাবা, বাঁচলাম। শয়তানটা আজ আর তাকে জ্বালাবে না। তে নেচে নেচে মিষ্টিদের বাসার দরজায় নক করলো। জাঙ্কুক এসে দরজা খুললো। জাঙ্কুককে দেখে তে ভূত দেখার মতো ভয় পেয়ে এক দৌড় দিল। পরে আবার কিসব ভেবে ফেরত আসলো। আসেন ম্যাডাম, ভিতরে আসেন। এইভাবে পালালে কি হয়? আপনি এখানে? ও মা, আমার মিষ্টির বাসায় আমি থাকতে পারি না? তে কিছু না বলে গিয়ে সোফায় বসলো। জাঙ্কুক ওর সামনে বরাবর বসলো, পায়ের ওপর পা তুলে। তে বিরক্ত নিয়ে মিষ্টিকে পড়িয়ে যাচ্ছে। জাঙ্কুক দাঁত কেলে তের দিকে তাকিয়ে ঢুলতেছে শুধু। তের দম বন্ধ হয়ে আসতেছে। কেউ এমন করে তাকিয়ে থাকলে কার ভালো লাগবে? উফ। জাঙ্কুক 7টা বাজার 10 মিনিট আগে উঠে চলে গেল। তে বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক বাবা, বাঁচলাম। মিষ্টিকে আরো 10 মিনিট পড়িয়ে তে বাসা থেকে বের হলো। জাঙ্কুকের বাসার দিকে একবার তাকিয়ে তারপর লিফটের দিকে তাকালো। জাঙ্কুক লিফটের ভেতরে দাঁত কেলিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। সে চোখ বড় করে সিঁড়ির দিকে চলে যেতে দিতেই জাঙ্কুক ওর হাত টেনে ধরে লিফটের ভিতরে নিয়ে আসলো। এই এই, চুপ। তে চুপ করে তাকিয়ে আছে। জাঙ্কুক পকেট থেকে সিগারেট আর লাইটার নিল। লিফট থেকে বের হলে ধরাবে। নিচতলা আসতেই তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে এক দৌড় দিল। জাঙ্কুকও দৌড়ে ওর সামনে এসে পড়লো। উফ, কি সমস্যা আপনার? তুমি আমার থেকে এত পালাও কেন বলো তো? আপনার কি তাতে? ইস, আমার কি? জাঙ্কুক এগিয়ে গেল তের দিকে। আবার বলো তো। তে ঢুক গিলে পেছনে থাকা একটা কারের সাথে লেগে গেল। সরি, মুখ ফসকে বের করে ফেলেছি। প্লিজ আমাকে ছাদ থেকে ফেলবেন না। জাঙ্কুক সিগারেট ধরিয়ে তের একপাশে হাত নিয়ে কারের উপর রেখে মন দিয়ে সিগারেট খাচ্ছে। তের দিকে ধোঁয়া ছাড়তেই তে চোখ বন্ধ করে কাশি শুরু করে দিল। আপনি খুব খারাপ, হাত সরান, আমি বাসায় যাব। রোজ রোজ বুয়ার হাতের রান্না ভালো লাগে না। আজ সকালের নাস্তা বানিয়ে দাও না প্লিজ। কি, আপনার মাথা ঠিক আছে? হাত সরান, আমি আমার বাসায় যাব। তাহলে আমিও তোমার সাথে যাব। আমি মালিকের কাছে বিচার দেব। কায়েমিয়া আমার সেক্রেটারি, ওরে যদি বলি আমি তের সাথে এক বাসায় থাকবো, সে কিচ্ছু বলবে না। হাত সরান বলতেছি, আমি বাসায় যাব। যে কোনো একটা চুজ করো। আপনি এমন করেন কেন আমার সাথে? বারবার এক কথা ভালো লাগে না তে, চুপচাপ আমার বাসায় চলো, নয়তো আমাকে তোমার বাসায় নিয়ে চলো। আমি এতগুলো ছেলের মাঝে যাব না আপনার বাসায়। তাহলে চলো তোমার বাসায় যাই। তে জাঙ্কুকের হাত ধাক্কা দিয়ে সরিয়ে হেঁটে চলে গেল। অনেক দূর এসে পেছনে তাকালো, জাঙ্কুককে দেখা যাচ্ছে না। মুচকি এসে স্বস্তি নিয়ে সামনে তাকাতেই দেখলো জাঙ্কুকও তের সাথে সাথে ওইদিকে চেয়ে আছে। কাউকে খুঁজতেছিল বুঝি? আপনি একটা অসভ্য লোক। তে বাসায় এসে দরজা আটকাতে যেতেই জাঙ্কুক হাত দিয়ে দরজা ধরে ফেললো।
আরে এমন করো কেন? মেহমানকে কেউ এইভাবে অপমান করে? তে চোখ রাগিয়ে টেবিলের উপর ঠাস করে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে চলে গেল। জাঙ্কুক তের বিছানায় বসে গেমস খেলতেছে। তে ভাত রাঁধলো, পরে ভাবলো বাছরটা তো আমার মতো খালি বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবে না, কি করি। আলু কেটে বেগুন দিয়ে তরকারি রেঁধে নিল তে। মাছ তো নেই। জাঙ্কুকের সামনে বাটি আর প্লেট এনে রাখলো। জাঙ্কুক ফোন রেখে হাত ধুয়ে বসে গেল খাওয়ার জন্য। তে অবাক হচ্ছে, জাঙ্কুক এত ছোটখাটো খাবার খুব মজা করে খেয়ে যাচ্ছে। অনেক মজা হয়েছে। কথাটা শুনে তের মনে হলো যেন রান্না করাটা সফল হয়েছে তার। খাওয়া শেষে জাঙ্কুক গেল হাত ধুতে। তে বিছানা থেকে বাটি আর প্লেট নিচ্ছে রান্নাঘরে রাখার জন্য। জাঙ্কুক হাত ধুয়ে এসে তের ওড়না টেনে মুখ মুছতে লাগলো। তে অবাক হয়ে গেছে জাঙ্কুকের এমন কাজে। জাঙ্কুকেরও খেয়াল নেই সে কি করতেছে। মায়ের আঁচল দিয়ে মুখ মুছতো সবসময়। মায়ের মৃত্যুর পর থেকে অভ্যাসটা কয়েক বছর ধরে বন্ধ ছিল, আজ হঠাৎ করে এসে যাবে সে ভাবতে পারেনি। জাঙ্কুকের হুঁশ আসতেই ইতস্তত বোধ নিয়ে বলল, সরি তে, আমি আসলে ইটস ওকে। তে ওড়না ঠিক করে রান্নাঘরের দিকে চলে গেল। জাঙ্কুক ফোনটা পকেটে ঢুকিয়ে তের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, মেনশন নট। বাই, এমন করে মাঝে মাঝে জ্বালাবো। বাইর হন বলতেছি, ঢং যত সব। তে দরজা লাগিয়ে দিল জাঙ্কুকের মুখের উপর। আজ খাইয়েছি এটাই অনেক বেশি। আবার বলে মাঝে মাঝে। বেটার শখ কত। বেয়াদব মাইয়া। কিরে, কোথায় ছিলি তুই? আসলে একটু জগিং করতে গেছিলাম। বোয়া নাস্তা বানিয়েছে, চল একসাথে খাই। না, আমার খিদে নেই, পরে খাবো, তোরা খা। কথাটা বলে জাকুব নিজের রুমে চলে গেল। ইউনো হা করে চেয়ে আছে। অন্য সময় ঠিক টাইমে নাস্তা না পেলে চিল্লায় বাসা উল্টাই ফেলে, আর আজ বলে কিনা খাবে না, আজব তো। তে বাকি খাবার খেয়ে সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে বাসে যেতে আস। আজ ঈদের ছুটি দিয়ে দেবে। তে খুব খুশি। সে তার ছোটবেলা কাটানোর সেই আশ্রমে যাবে। আর জাকুব খুশি সে তার মায়ের কবর আর বাবাকে দেখতে যাবে। কাল ভোরেই রওনা হবে, কয়েকদিন বাদেই ঈদ। কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে তে 23তম কদম ফেলতে জাকুব পেছন থেকে ডাক দিল। তে পেছন ফিরে তাকালো ওর দিকে। ঈদে দেশের বাড়ি যাবে না, মা বাবার কাছে? তে চুপ করে থেকে বলল, যাব। আমিও যাব। বাই তাহলে, একেবারে ঈদের পরে দেখা হবে। বাই। জাকুব বাইকে উঠে তের দিকে এক নজর তাকিয়ে চলে গেল। তে টিউশনি শেষ করিয়ে নিউ মার্কেটে গিয়ে একটা জামা কিনেছে। 500 টাকার মধ্যেই ভালো জামা পেয়ে গেল। তারপর চাল ডাল পেঁয়াজ আলু কিনে বাসায় ফিরল। জাকুব মার্কেটে এসে মায়ের জন্য গোলাপি চুড়ি কিনলো। তারপর ফুলের দোকান থেকে রজনীগন্ধা কিনলো। বাবার জন্য পাঞ্জাবিও কিনেছে সে। তার আর সৎ মা ভাই বোনদের জন্য জামা কাপড় নিয়েছে। ব্যাগ গুছিয়ে ফেললো। সব রেডি, কাল ট্রেন ধরতে হবে। তেকে জ্বালাতে জ্বালাতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এ কটা দিন না জ্বালিয়ে থাকলে আবার আগের মতন হয়ে যাবে মনে হয়। পরদিন সকাল 6টায় তে কমলাপুর স্টেশনে এসে হাজির। মানুষের সমাগম বেশি। যাক, খালি থাকলে একা একা লাগতো, ভয়ও করতো। ঈদ তো, তাই এত ভিড়। কথা হলো কি, আমি তো অগ্রিম টিকিট কাটিনি। অনেক রিকোয়েস্ট করে একটা টিকিট জোগাড় করলো তে, তাও একটা বাচ্চা ছেলের সিট। ছেলের মাকে রিকোয়েস্ট করে ওকে কোলে তুলে রাখবে কথা দিয়ে টিকিটটা নিয়েছে সে। কিছু করার নেই, ঈদের 2 দিন আগে টিকিট কিনতে আসলে জীবনেও সরাসরি টিকিট পাওয়া যায় না, অগ্রিম কেটে রাখতে হয়। তে ভুলেই গেছিল সেটা, মনে রাখবে কি করে। 2000 টাকা নিয়ে এই কয়েকদিন জাঙ্কুকের সাথে যা লঙ্কাকাণ্ড চলছিল, বাপরে বাপ। অবশেষে টিকিট পেয়ে খুশি হয়ে তে দাঁড়িয়ে পড়লো ট্রেনের অপেক্ষায়। হাওড় এক্সপ্রেস আসতেছে, ঢাকা টু মোহনগঞ্জ। কমলাপুর আসতে আমার 200 টাকা শেষ হয়ে গেল। হেঁটে তো এতদূর আসা যায় না, না হলে হেঁটেই আসতাম। ট্রেন আসতেই তে তড়িঘড়ি করে উঠে পড়লো। জাকুব ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, হাতে ট্রলি ব্যাগ। দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে গিয়ে। সে জানেও না এই ট্রেনে তার জ্বালানোর পার্টনার তেও আছে। দৌড়ে 1 লাফ দিয়ে উঠে গেল। উফ, বাঁচলাম, একটুর জন্য মিস করতেছিলাম আমি। এসব ট্রেন ট্রেনে চলতে ভাল লাগে না একদম। না পারতে উঠেছি। বাসের টিকিট পাইনি বলে এখানে আসতে হলো আমাকে। জাঙ্কুক জানালার পাশের সিটে গিয়ে বসলো। তার ঠিক পেছনে কেবিনে তেও জানালার সিটে বসেছে। তের কোলে বাবুটা 5 বছরের হবে। ওর মা ওকে কোলে নিতে পারবে না, কারণ উনি গর্ভবতী, তাই বাবুর জন্য আলাদা সিট কিনেছেন। তে তার টিকিট নিয়েই তাকে কোলে নিয়ে বসে আছে। বাবুটা কুল থেকে নেমে তার বাবার কাছে চলে গেল। তার বাবার কোলে 2-3 বছরের একটা বাবু, হয়তো তাই তার জন্য আলাদা সিট নেওয়া হয়েছিল। তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেনে সে আরো একবার উঠেছিল আশ্রম থেকে ফেরার সময়। গাছপালা চলছে নাকি ট্রেন চলছে, অদ্ভুত রহস্য। ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। ছোট্ট মেয়ে একটা গরুর বাচ্চাকে নিয়ে ক্ষেত পেরিয়ে চলেছে। তার হাতে আবার একটা ছাগল বাঁধাও আছে। সবুজ ক্ষেত আর নীল আকাশ, যেন আকাশে আর্জেন্টিনা আর নিচে ব্রাজিলের পতাকা।
তে এই দুই পক্ষের পতাকার রং জানে শুধু, তাদের দলে কে কে আছে, কে কতবার জিতলো তা জানে না, জানতেও চায় না। বাবুটা তার বাবার কাছ থেকে এসে তের গোলে উঠে বসলো। জাঙ্কুকের পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন, উনি শুধু দোয়া দুরুদ পড়তেছেন। জাঙ্কুক এই নিয়ে 6 বার কানে ইয়ারফোন গুঁজেছে, উনি ততবারই টান মেরে জাঙ্কুকের কান থেকে সেটি ছুটিয়েছেন। উনার একটাই কথা, এসব শোনা হারাম, আর তাও উনি যখন দোয়া দুরুদ পড়তেছেন তখন তো গান শুনলে চেলচেলায়া জাহান্নামে যাবে জাঙ্কুক। জাঙ্কুক প্রু কুচকে ইয়ারফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেললো। খুব ছোটবেলায় নানি দাদিকে হারিয়েছে সে, তাই তাদের আদর পায়নি কখনো। এই মহিলাকে দেখে যেন নতুন করে হারানো নানি দাদিকে একসাথে পেয়ে গেল সে। দোয়া দুরুদ শেষ করে উনি তার হাতের লেডিস ব্যাগটা খুললেন, জাঙ্কুককে বললেন হাত পাততে। জাঙ্কুক হাত পেতে জানালার দিকে নজর দিল। একটা পুকুর নজরে আসলো তার। জামা কাপড় ছাড়া ছোট ছোট ছেলে কতগুলো ঝাঁপ দিচ্ছে পুকুরটাতে। জাঙ্কুক তাদের দিকে চেয়ে হেসে দিয়ে তার হাতের দিকে তাকালো। গোটা এক আলমারির জিনিসপত্র তার হাতে, কিন্তু মহিলা এখনো বের করেই যাচ্ছেন তার ব্যাগ থেকে, আর সব নিয়ে জাঙ্কুকের হাতে রাখতেছেন। মানুষ এত কিছু নিয়েও বুঝে হাঁটে। ও মাই গড! মহিলাটি একটা বাক্স খুঁজে পেলেন অবশেষে। এতক্ষণ এটাই খুঁজতেছিলেন। তারপর জাঙ্কুককে বললেন তার হাতে সব জিনিস আবার এই ব্যাগে ঢোকাতে। দাদি, আমার মনে হয় না এসব এই ব্যাগে ঢুকবে। আরে কি বলো নাতি, আমি এসব কিছু এই ব্যাগ থেকেই বের করছি। ও! জাঙ্কুক এক এক করে সব ব্যাগে ঢুকাইতেছে। টিস্যুয়ের বাক্স, রুমাল 5টা, শলা 6টা, কাগজপত্রওয়ালা একটা প্যাকেট, আয়না, পানের বাটুয়া, ফোন, চিরুনি, নতুন জুতা, জামা, এক স্যুট। জাঙ্কুক অবাক হচ্ছে আর ব্যাগে সব ঢুকাচ্ছে, কারণ ছোট মিনি সাইজের এই ব্যাগটায় যে আলমারির সমান জিনিস ঢুকবে তা জানা ছিল না তার। দেখেছো, আমি বলছি না সব এইটাতেই আটবে। জি দাদি, বুঝলাম। জাঙ্কুক কাজ সেরে আবার জানালার দিকে ফিরে বসলো। এই ছেলে। জি দাদি। নাও খাও। মহিলাটি একটা বাক্স খুলে জাঙ্কুকের দিকে বাড়িয়ে ধরলেন। ভিতরে পিঠা। নাও খাও, আমার বানানো। জাঙ্কুক একটা নিল, কিন্তু না, উনি জোর করে আরো 2টা খাওয়ালো জাঙ্কুককে। জাঙ্কুকের কান্না পাচ্ছে। এমন করে মা চলে যাওয়ার পর থেকে কেউ আদর করে নাই তাকে। চোখের পানি মুছতেই মহিলাটি মাথা মুছে বললেন, কি হয়েছে রে? আমাকে এমন করে মায়ের পরে আর কেউ আদর করেনি। থাক, আমি করলাম তো। মায়ের কাছে যাচ্ছিস বুঝি? হুম, সেখানে গেলে দেখবি সব কষ্ট দূর হয়ে গেছে মায়ের কোলে মাথা রাখলেই। কথাটা শুনে জাঙ্কুক কেঁদে দিল এবার। ছেলেরা হুটহাট করে কাঁদে না, তবে প্রিয় মানুষের মৃত্যুতে তারা কান্না থামাতে পারে না, কখনো না। কেঁদেই ফেলেছে সে। কিরে, এমন করে কাঁদছিস কেন? আমি আর কখনো আমার মায়ের কোলে মাথা রাখতে পারবো না গো দাদি। কেন? আমার মা আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, অনেক দূরে। মহিলাটি মুখটা ফ্যাকাশে করে জাঙ্কুকের হাত চেপে ধরে বললেন, থাক, কাঁদিস না। জাঙ্কুককে কাঁদতে মানা না করে উনি নিজেই হিজাবের ওড়না দিয়ে তার চোখ মুছলেন। তার ছেলে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তিনি যাচ্ছেন তার ছোট মেয়ের বাসায়। এই কথা জাঙ্কুককে বললেন না, কারণ জাঙ্কুক এমনিতেই কাঁদতেছে, আর কষ্ট দেওয়া উচিত না। তা তোর মায়ের কি হয়েছিল রে? ক্যান্সার। ও। বাবুটাকে তার মা খাইয়ে দিচ্ছে, তে সেটা দেখে ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তাকে কখনো এমন করে খাইয়ে দেয়নি কেউ। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে নিজের হাতে খেত সে। হয়তো এর আগে নিচে যা পেত তাই খেত। আশ্রমের সব বাচ্চাকে তো আর হাতে ধরিয়ে খাইয়ে দেওয়া সম্ভব ছিল না। একজন আসতেন, থালায় থালায় খাবার এনে দিয়ে চলে যেতেন। কিভাবে খেতে হয় তা কেউ বলে দেয়নি। একজন আরেকজনকে দেখে খাওয়া শিখতে হতো। আর জিসুমা আসার পর তের মতো অনেক বাচ্চাকেই ভালোবাসতেন তিনি। যখন তিনি এসেছিলেন তখন তের বয়স 6 বছর। বাবুটা তের দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলল, কাঁদো কেন? তে চোখ মুছছে বলল, কই না তো। দুপাশে দুজন কাঁদতেছে, একজন মা হারিয়ে, আরেকজন মা বাবা দুজনকে হারিয়ে। বাবুরা তার হাতের বিস্কুটের প্যাকেট তের হাতে দিয়ে বলল, খাও, কেঁদো না। মোহনগঞ্জে এসে ট্রেন থামলো। তে বাবুটাকে টাটা দিয়ে ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে চোখ বুলিয়ে নিচ্ছে। পাক্কা 2 বছর পর সে আবার মোহনগঞ্জে এসেছে। জি দাদি, ফোন নাম্বার সেভ করেছি, অবশ্যই কল করবেন আমাকে। আমিও করব। কার গলা এটা? ওই বাদরটার? তে পেছনে ফিরে তাকালো। এত এত মানুষের ভিড়ে জাঙ্কুককে দেখতে পেল না সে। মনে হলো জাঙ্কুকের গলা শুনলাম। ও এখানে কেন আসবে? আমিও না। তে একটা রিক্সার খোঁজে এদিক ওদিক তাকাচ্ছে। জাঙ্কুক কানে ইয়ারফোন লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। গান চলতেছে আর সে এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতেছে। ও মা, একটা রিক্সাও নেই। আমাকে কি এখন হেঁটে যেতে হবে নাকি? তে হাঁটা ধরলো রিক্সা না পেয়ে। জাঙ্কুকও অবশেষে রিক্সা না পেয়ে হেঁটে চললো, কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে। মোহনগঞ্জের প্ল্যাটফর্ম থেকে বাম পাশে যে রোড,
গেছে তা থেকে কেটে নামতে হয়। সেখান দিয়ে একটা ক্ষেত পার হলেই মেন রোড। তে তার হাতের ব্যাগটা মুঠো করে ধরে নামলো খেতে। জাঙ্কুক রিকশার খোঁজ না পেয়ে বাধ্য হয়ে সেও খেতে নামলো। আশেপাশে কেউ নেই, শুধু সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। তে নতুন জামা পরে এসেছিল আজ, তাই জাঙ্কুক ওকে ঠিক চিনতে পারলো না। তবে চুল দেখে জাঙ্কুকের কেমন জানি মনে হলো এটা তে, আর হাত ঝুলিয়ে হাঁটার স্টাইল দেখেও তে মনে হচ্ছে। শেষে কনফিউশন দূর করতে জাঙ্কুক চিৎকার করে বলল, তে। তে চমকে দাঁড়িয়ে পড়লো, পেছন ফিরে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও চমকে গেল দেখে দেখে। আপনি, তুমি এখানে? আপনি এখানে কি করতেছেন? আমাকে ফলো করতে করতে এত দূর চলে এসেছেন? আজব তো, তোমাকে ফলো করবো কেন আমি? আমি আমার বাসায় যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। তো আমিও তো যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। চাকুক দাঁত কেলিয়ে তের পাশে এসে দাঁড়ালো। ইয়া আল্লাহ, এই বাদরটাকে তুমি সবসময় আমার সাথেই কেন রাখো? মেন রোডে উঠে তে জাঙ্কুকের দিকে ভ্রু কুঁচকে তাকালো। জাঙ্কুক সানগ্লাসটা পরে জ্যাকেট টেনে জিব্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। তারপর একটা ভাব নিয়ে বুক ফুলিয়ে ডান পাশের রোডের দিকে চলল। বেয়াদবটার ঢং দেখলে গা জ্বলে যায় আমার। তে চোখ রাঙিয়ে বাম পাশের রোডটার দিকে চলে গেল। বাবা, সেই সকাল থেকে বাগানে বসে আছো, বাসায় আসো, নাস্তা করে নাও। তোহা জোর করিস না, আজ কতটা দিন পর জাঙ্কুক আসতেছে, আমি ওর জন্য বাইরে অপেক্ষা করতে পারবো না? কি বলিস তুই? থাকো তাহলে, মা বললে আমি বলবো তুমি আসতে চাও না। কথাটা বলে তুহা চলে গেল বাসার ভিতরে। জাঙ্কুক বাসার গেট খুলে ভিতরে পা রাখতে কেউ একজন এসে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। গায়ের গন্ধ পেয়ে জাঙ্কুক চোখটা বন্ধ করে ফেললো। বাবা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো আগে সেটা বলো। তোকে দেখে খুব ভালো আছি আমি, আয় ভেতরে আয়। বাবা জাঙ্কুকের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। মা, তোহা আর সায়ন কোথায়? সায়ন ঘুমাচ্ছে। তোহা আর তোর মা বাসায়। চল, নাস্তা করবো তোর সাথে। এখনো খাও নাই কেন? সকাল 10টা বাজে। না, আমি আমার ছেলের সাথে খাবো, চল। জাঙ্কুক মুচকি এসে বাসার ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো তার সৎমা লিসার সাথে। উনি জাঙ্কুককে দেখে মোটেও খুশি হননি। তার মুখে বিরক্তি ছিল এতক্ষণ, তাও মুখে মিথ্যা হাসি দিয়ে বললেন, এসেছো তাহলে। জাঙ্কুক হাতের ব্যাগটা সোফায় রেখে কাছে এসে সালাম দিল। উনি সালাম নিয়ে চুপ করে থেকে বললেন, রাসেল, রাসেল, গরুকে ঠিকঠাক মতো ঘাস দিচ্ছ তো? উনি ব্যস্ততার দোহাই দিয়ে চলে গেলেন সামনে থেকে। জাঙ্কুক মুখটা ছোট করে ভাবলো, পাশে বাবা দাঁড়িয়ে আছে। বাবার কথা ভেবে হেসে দিয়ে বাবার হাত ধরে ডাইনিং এ গিয়ে বসলো। খালা, খালা, খাবার দিয়া যাও, আমি আর আমার বাবা খাবো, জলদি দাও। কে এরকম ছাগলের মতো চিৎকার করে এত সকাল বেলায়? জাঙ্কুক থেমে গিয়ে সেই দিকে তাকালো। সায়ন নামতেছে বিরক্ত নিয়ে। জাঙ্কুককে দেখে ভ্রু কুঁচকে হেসে দিয়ে বলল, ও তুমি? আমি ভাবলাম ছাগল ডাকতেছে। সায়ন। সায়ন বাবার ধমকে মুখটা বাঁকিয়ে আবার উপরে চলে গেল। সায়ন মিসেস লিসা বেগমের আগের সংসারের ছেলে। তোহা এই সংসারের, মানে জাঙ্কুকের বোন। তোহা রুটি নিয়ে এসে ডাইনিং এ রেখে বলল, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক সিঁড়ি থেকে চোখ নামিয়ে তোহার দিকে তাকিয়ে হাসলো। তোহা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। খালা রান্না করতেছে, তাই আমি নিয়ে আসলাম। বাবার সাথে বসে খাওয়ার সময় সব ভুলে গেল জাঙ্কুক। হেসে এসে খাওয়া শেষ করে নিজের রুমে ফিরে আসলো। সারাটা রুম জুড়ে শুধু মায়ের ছবি। ছবিগুলোতে হাত পোলাতে গিয়ে জাঙ্কুকের চোখ দিয়ে পানি বের হয়ে পড়তে লাগলো। মা চলে যাওয়ার 10টা বছর কেটে গেছে। মায়ের মৃত্যুর পরপরই একটা কেলেঙ্কারির জোরে বাবা লিসা আন্টিকে বিয়ে করতে বাধ্য হয়। তারপর তাদের কোল জড়িয়ে তোহা আসে। তোহার বয়স এখন 7 বছর। তোহা আমাকে দেখতে পারে, তবে একজন বোনের তুলনায় কম। সে তার মায়ের মতো। জাঙ্কুক মায়ের দিকে ছবি নিয়ে বিছানায় গিয়ে বসলো। আসবো? বাবা আসো বলতে হয় নাকি আবার? কি করিস? জানতাম আসলেই মায়ের ছবি নিয়ে বসবি। কি আর করবো বাবা, আমার লাইফে তোমরা দুজন ছাড়া আর কি আছে? বিকেলের দিকে তোর মায়ের কবর দেখে আসিস। হুম। বাবা জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। জাঙ্কুক মায়ের ছবিটা আবারও ওয়ালে টাঙিয়ে রুম থেকে বের হলো। সায়ন উচ্চস্বরে গান শুনছে, মাথা ধরে আছে তার। কফিও খায়নি। জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নামলো। হঠাৎ খালা দৌড়ে এসে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে কেঁদে দিলেন। ওনাকে জাঙ্কুক খালা বলে ডাকেন, কারণ মা যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলেন সেদিন সাথে করে ওনাকে এনেছিলেন। উনি মাকে কাজে হেল্প করতেন। আজ কতটা বছর ধরে উনি এখানে। মালির বউ, আমাদের বাগানের যে মালি আছে, টুটুল মিয়ার বউ তিনি। জাঙ্কুককে খালা অনেক ভালোবাসেন। চলচল চোখে জাঙ্কুকের হাত ধরে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। জাঙ্কুক মুচকে এসে ওনাকে এক হাতে জড়িয়ে ধরল। খালা, কেঁদো না তো, আমাকে এত ইমোশনাল করবা না বলে দিচ্ছি। হ বাবা, তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি বাবা। জাঙ্কুক হেসে দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই উনি বললেন, বাবা সোফায় গিয়ে বসো, আমি তোমাকে কফি বানাই দিছি।
উনি রান্নাঘরের দিকে চলে গেলেন এক দৌড়ে। জাঙ্কুক একটা ম্যাগাজিন নিয়ে সোফায় গিয়ে বসলো। তুহার সামনে দিয়ে যাওয়ার সময় ওর দিকে একবার তাকিয়ে চলে গেল। তুহা মেয়েটা অনেক ভদ্র, বেশি মিশতে চায় না, আর ওর মা ওকে যা বলে তাই করে। হয়তো উনি মানা করেছে আমার সাথে যেন কথা না বলে। খালা কফি এনে জাঙ্কুকের সামনে রেখে চলে গেলেন রান্নার কাজে। জাঙ্কুক কফির মগটা নিয়ে বাগানের দিকে গেল। আগে যেসব ফুল ছিল সেগুলোর মধ্যে অনেকগুলোই এখন নেই, হয়তো মরে গেছে, নতুনও আনা হয়েছে। লিসা মায়ের ফুলের খুব শখ। কফি শেষ করে একটা ফুল ছিঁড়তে যেতেই লিসা ছাদে থেকে বলল, জাঙ্কুক ফুলে হাত দিও না, ওটা আমার শখের গাছ। জাঙ্কুক হাত ছেড়ে দিয়ে বলল, সরি। তে ব্যাগ হাতে নিয়ে আশ্রমের গেটের দিকে চেয়ে আছে। কতদিন পর এসেছে সে। গেট খুলে ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল। কতটা বদলে গেছে সব, চেনাই যাচ্ছে না। আশ্রমের ভেতরে আসতেই তে থেকে 2-3 বছরের ছোট হবে এমন কয়েকটা মেয়ে এসে তের হাত টেনে ধরলো। সবার চোখে মুখে হাসি ফুটে উঠে আছে। তেও খুব খুশি হলো তাদের দেখে। এদের সাথে কত খেলেছে সে। সবাইকে একসাথে জড়িয়ে ধরলো তে। সবাই খুশিতে আটখানা হয়ে গেছে ওকে পেয়ে। দূর থেকে একজন তে বলে এগিয়ে আসলেন, তিউজন। উনি জিসু বেগমের গত হওয়ার পরপরই ম্যানেজারের পদ পেয়েছেন। উনি দেখে চিনতে পেরে তের মাথায় হাত রেখে বললেন, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি কোনো রকম। ভালো করেছো এখানে এসে, অনেকদিন তোমাকে দেখি না। তে হেসে দিয়ে মেয়েগুলোকে নিয়ে ভেতরে চলে গেল। দুপুরে খাবার খেয়ে জাঙ্কুক হাঁটতে বের হয়েছে। এখানে একটা আশ্রম আছে, নাম জিন নিবাস। জাঙ্কুকের মায়ের নামে আশ্রমটা। ওনার নাম ছিল জিয়ন সুকজিন। ওনার অনাথ বাচ্চাদের প্রতি দুর্বলতা কাজ করতে অনেক, তাই তার কথাতেই জাঙ্কুকের বাবা এই আশ্রমটা বানান। আশ্রমটা বানানোর পরপরই জাঙ্কুকের মায়ের নামে লিখে দেন। তারপর থেকে জাঙ্কুকের মা নিজের হাতে এই আশ্রমের প্রতিটা কোণা সাজিয়েছেন। উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছেন ওনার কবর যেন আশ্রমের ভিতরে দেওয়া হয়। জাঙ্কুক আশ্রমটার ভিতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল তার। কতদিন পর তার মায়ের সাথে দেখা। হাতে গোলাপি চুড়ি আর রজনীগন্ধা নিয়ে আশ্রমের আম গাছটার নিচের দিকে গেল জাঙ্কুক। মায়ের কবরের চারপাশ দিয়ে টাইলস করা বাউন্ডারি, গেটটাতে তালা দেওয়া। জিউজন জাঙ্কুককে দেখে দৌড়ে এসে গেটের তালা খুলে দিলেন। জাঙ্কুককে সালাম দিলেন। জাঙ্কুক প্রকুচকে তাকালো ওনার দিকে। উনি জিহ্বা কামড় দিয়ে বললেন, অভ্যাস কি করব বাবা। তারপর চলে গেলেন চেয়ার আনার জন্য। জাঙ্কুক বাউন্ডারির ভিতরে ঢুকে কবরটার কাছে গিয়ে মাটিতে বসে গেল। গোলাপি চুড়ি কবরের উপর রাখলো। তারপর রজনীগন্ধা ফুল কবরের পাশে রেখে দিল। কয়েকটা শুকনো মেহগনি গাছের পাতা পড়ে আছে, সেগুলো হাত দিয়ে ফেলে দিল। কবরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে কেঁদে দিল জাঙ্কুক, মা ফিরে আসো না আমার কাছে। আমি যে তোমাকে ছাড়া গোটা দুনিয়া অন্ধকার দেখি মা, শুনতে পাচ্ছ? মা কথা বলো না কেন? কেন চলে গেলে আমাকে রেখে? আমাকেও নিয়ে যেতে। কেন আমাকে এই নিষ্ঠুর দুনিয়ায় একা রেখে গেলে বলো? কি দোষ করেছিলাম আমি মা? মা গো, একবার তোমার জাঙ্কুকের মাথায় হাত বুলাতে ফিরে এসো না মা। তে পুকুরে নামছিল মুখ ধোয়ার জন্য। কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি মুখটা ভালো করে মুছে পুকুর ঘাট থেকে উঠে এসে কবরস্থানের দিকে এগিয়ে গেল। আরে এটা তো জাঙ্কুক, উনি এখানে কি করে?